মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের মনের মণিকোঠায় এই কণ্ঠস্বরটি স্থান পেয়েছে ইতিমধ্যেই জানি, কিন্তু তবু নাম যদি জিজ্ঞাসা করি, বলুন দেখি কার গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম? উত্তর ২৪ পরগনা জেলার মসলন্দপুরের মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, একেবারে ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখত গান গাওয়ার, যে গান তাকে অনেক মানুষের ভালোবাসায় ভরিয়ে দেবে। আর এই স্বপ্নকে ঘিরেই চলতে থাকলো তার প্রতিদিনের সঙ্গীত সাধনা। পথপ্রদর্শক অথবা অনুপ্রেরণা বা আদর্শ হয়ে হাত ধরলেন যে মানুষটি, তিনি সঙ্গীত সাধক বাবা দেবব্রত মিত্র। তারপর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই একদিন ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার জন্য মসলন্দপুর থেকে মুম্বাই, থেকে ময়ে তার লম্বা জার্নি শুরু হলো। এই যাত্রাপথটা কেমন ছিল সে কথা শুনব, তবে তার আগে আপনাদের কাছে এতক্ষণে একেবারে জলের মতো পরিষ্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী অন্তরা মিত্র। অন্তরা, তোমাকে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আকাশবাণীতে এসে এবং বিশেষ করে মহিলা বিভাগের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব 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 আনন্দিত এবং পুলকিত। এবারে একটু শুনি সেই যাত্রাপথের কথা, সেদিনের মসলন্দপুর থেকে আজকের মুম্বাই। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, অনেক লম্বা এবং অনেক কঠিন এবং অনেক ধৈর্যের একটা পথ। এবং আমি এই পথটাতে যেটা বুঝেছি সেটা হচ্ছে ধৈর্যের কোনো বিকল্প নেই এবং হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই, এবং শর্টকাট বলে অ্যাকচুয়ালি জীবনে কিছু হয় না। এই তিনটে জিনিস আমার একটা বলতে পারেন হ্যাঁ লাইফ এক্সপিরিয়েন্স। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স আমি নয় করে 20 বছর হয়ে গেল, সেটাতে আমি এইটুকুই বুঝেছি। এবং কম বেশি সমস্ত পথই কঠিন। আপনি যে পথেই অগ্রসর হতে চাইবেন, কোনো জায়গায় একটা পানা পুকুরের মতন যদি স্থির জল হয় সেক্ষেত্রে হয়তো কঠিন নয়, কিন্তু প্রবাহিত নদী বুকে করে অনেক পাথর নুড়ি তাকে বয়ে নিয়ে যেতে হবে, তবেই সে প্রবাহিত হতে পারবে। তো ওই পাথর নুড়ি কাকড় এইসবের একটা ভার তো থাকবেই, কিন্তু ওই প্রবাহিত হওয়ার ইচ্ছা এবং একটা উচ্ছ্বাস এবং ওই টান যদি বলা যায়, সেই টানটা থাকলে তাহলেই আপনি যাত্রাপথটা অতিক্রম করতে পারেন। আমি মনে হয় তুমি আমাদের এটা একটু বলো, আজকে আমরা যখন বুঁদ হয়ে ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পীকে শুনি, গোটা ভারতবর্ষ শোনে, একদিনে তো এই অন্তরা তৈরি হয়নি, এবং যার ওঠার ওই যাত্রাপথটাতে শুরুর দিন থেকে সেই অর্থে কোনো নক্ষত্র খচিত ফ্রেন্ড ফিলোসফার ছিল না, সেই পথে তো স্ট্রাগলটা অনেকখানি। হ্যাঁ, আসলে স্ট্রাগলটাকে যদি স্ট্রাগল ভাবেন তাহলে স্ট্রাগল, কিন্তু স্ট্রাগলটাকে যদি আপনি ভাবেন যে আমার প্রথম পদক্ষেপ বা আমার তৈরি সিঁড়ি, তাহলে তো সিঁড়ি তৈরি করতেই হবে। এবং আমরা ছোটবেলায় আমাদের অ লিখতে হাত ঘোরাতেও খুব কষ্ট হতো, পরের দিকে প্র্যাকটিস করতে করতে সেটা খুব সহজ হয়ে গেল। প্রথম দিকে আমি যখন শহর ছাড়া হলাম, মানে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গেলাম, প্রাথমিক প্রবলেমগুলো অনেক বেশি ছিল কাজের প্রবলেমের থেকে। সেটা হচ্ছে বাবা মাকে ছেড়ে থাকা, একটা অন্য শহরে থাকা, সেই শহরের ভাষা আলাদা, সেই শহর আলাদা, সেখানে কোনো বন্ধু বান্ধব না থাকা ইত্যাদি। এই ধরনের প্রাথমিক ব্যাপারগুলো কাটিয়ে উঠে এবং মাথা গোজার জায়গা তৈরি করা ইত্যাদি, এইগুলো উঠতে উঠতেই বুঝলাম যে এইবারে কাজে মন দিতে হবে, মানে এই ব্যাপারগুলো অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এবং হ্যাঁ, তারপরে তো ওই প্রত্যেকটা জায়গায় যাওয়া এবং প্রত্যেকটা জায়গা থেকে যেখানেই আমি রিজেক্টেড হয়েছি, ডেফিনেটলি মন খারাপ হয়েছে শুরুতে, কিন্তু আমি সেই জায়গাগুলো থেকে খুব একটা
কিছু শিখতে পারছি কিনা সেটা পরবর্তীতে 2-10 দিন পর সেই ব্যাপারটা নিয়ে ভাবতাম যে মানে অমুক জায়গায় নেগেটিভটাকে কিভাবে পজিটিভ করে নেওয়া যায়। আমি ভাবতাম যে এই যে আমি এখান থেকে এই গানটা গাইতে পারলাম না বা অমুক জায়গায় আমাকে বারণ করে দেওয়া হলো, প্রথম 10 দিন খুব কান্না পেত, কষ্ট পেতাম। তারপর ভাবতাম যে কেন এটা হলো। আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো পারিবারিক শিক্ষা বলতে পারেন বা খুব ধৈর্য আছে আমার সেটাও বলতে পারেন, সব মিলিয়ে ধীরে ধীরে ছোট 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 স্টেপস হয়েছে। আমার সাথে বা আমার পরে বা আমার আগে যারা আমার সতীর্থ বা সমসাময়িক যারা, তাদের মধ্যে অনেকেই অনেক দ্রুত সাফল্য পেয়েছে, অনেকেরই সাফল্য পেতে অনেক দেরি হয়েছে। আমি সব রকম মানুষ দেখেছি, তাদের জীবন। এমন মানুষও দেখেছো যাদের আর পরবর্তী সময়ে সেইভাবে দেখা যায়নি? হ্যাঁ, সেরকম মানুষও দেখেছি, কিন্তু তাদের মধ্যে প্রতিভার যে অভাব ছিল। কোনো অভাব থাকে না কখনোই। আসলে আমি এটা বললে হয়তো অনেকেই বিশ্বাস করবেন বা করবেন না, আমি জানি। ভাগ্য বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটারই একমাত্র উদাহরণ হচ্ছে এই মানুষগুলো, যারা অসম্ভব প্রতিভা থাকা সত্ত্বেও আলোকবৃত্তে সেভাবে আসতে পারেনি। আর যদি ভাগ্য ভালো বলে থাকেন সেক্ষেত্রে আমি একটা ডেফিনেটলি নিদর্শন যে স্ট্রাগল ডেফিনেটলি ছিল, কিন্তু একটা সময়ের পরে গিয়ে তো কিছুটা হলেও ভাগ্যের হাতে মানুষকে ছাড়তে হয়। সেই জায়গাটাতে ডেফিনেটলি আমি কিছুটা হলেও ভাগ্যের আনুকূল্য পেয়েছি। তার মানে অন্তরা ভাগ্যকে মানে যখন, তখন অন্তরা কি আধ্যাত্মিকতায় বিশ্বাসী? হ্যাঁ, আমি একদম আধ্যাত্মিকতায় বিশ্বাসী, আমি ধর্মে বিশ্বাসী, আমি সঠিক মানুষে বিশ্বাসী, আমি কুসংস্কারে অবিশ্বাসী, কিন্তু আমি ধার্মিক আচার অনুষ্ঠানে বিশ্বাসী। মানে স্পিরিচুয়ালিটির যেটা পজিটিভ দিক সেগুলো সবেতে আমি বিশ্বাসী, একদম বিশ্বাসী। এবং আমি ভীষণভাবে বিশ্বাস করি যে মানুষ থাকলে মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, সেই ভালো খারাপের একটা এনার্জি হয়, ভালোর এনার্জি ভালো হয়, খারাপের এনার্জি খারাপ হয়। এবং যদি ঈশ্বর হিসেবে কোনো মুখ নাও থেকে থাকে, একটা অজাগতিক একটা ফোর্স তো ডেফিনেটলি আছে। ঠিক ঠিক। আচ্ছা অন্তরা, এই যে এতক্ষণ ধরে কথা বললাম 20 বছর আগের থেকে আজকের 20 বছর ধাপগুলোর কথা জানলাম আমরা, সেই অর্থে তোমার খুব পপুলার সং শুনতে শুরু করলাম বলিউড থেকে। তারপর আস্তে আস্তে এখন বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে, ফিল্ম মিউজিক ইন্ডাস্ট্রিতে তোমার জায়গাটা একেবারে আলাদা। এবং সম্প্রতি যে গানটি বাংলা ফিল্ম মিউজিকে একটা ইতিহাস তৈরি করা, এটা কারণ কি বলে তোমার মনে হয় যে তোমাকে প্রথম শুনলাম, প্রথম হিট হিসেবে পেলাম বম্বেতে, কলকাতায় নয়? হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে আমি বম্বেতেই থাকতাম এবং আমি কাজ করার জন্য যে স্ট্রাগলটা করছিলাম সেটা বম্বেতেই করছিলাম। তো আমি কলকাতাতে, বম্বেতে কিছু গান পপুলার হওয়ার পর গান গাওয়া শুরু করেছি, তার আগে নয়। সেই কারণে আমি কলকাতার এখনো অবধি অনেক কম্পোজারের সঙ্গে আমার কাজ করা হয়ে ওঠেনি, বিকজ আমি অনেক বেশি কাজ বম্বেতে করেছি, এদিকে অনেক কম কাজ করেছি। আমি আশা রাখছি আগামীতে করব, কারণ কলকাতায় এখনও খুব ভালো মেলোডিয়াস কাজ হয়। এবং সেটা, আর যেহেতু আমার নিজের ভাষার তার কমফর্টটা একদমই আলাদা, সেটা তো আমি গাইতেই চাই। তবে হ্যাঁ, এইটার মূল কারণ হচ্ছে যেহেতু আমি বম্বেতে স্ট্রাগলটা শুরু করেছি, ওই জন্য বম্বেতে কাজ আমি আগে পেয়েছি। এবং সেই কাজের পর যখন কলকাতার কিছু মানুষ আমাকে জানলো, তখন আমি কলকাতায় কাজ করেছি। কাজের পরিবেশ, কাজের ধরন, দুটো ইন্ডাস্ট্রির মধ্যে তোমার কাছে কিরকম লাগে? তুমি দুটো জায়গাতেই কাজ করেছো। একদমই তাই। কলকাতার কাজের পরিবেশ আন্তরিক, বম্বের কাজের পরিবেশ অনেক বেশি প্রফেশনাল, বা যদি বাণিজ্যিক বলি তাহলে বাণিজ্যিক। কলকাতায় গান গাইতে যাওয়ার আগে খানিক আড্ডা, একটু চা খাওয়া, সিঙ্গারা খাওয়া, এগুলো হয়। বম্বেতেও যে একেবারে হয় না তা নয়, বন্ধুস্থানীয় লোকজনদের সাথে কাজ করতে গেলে সেটা হয়, কিন্তু তার মাত্রা অনেক কম, বা আমরা সময়টাকে একটু মাথায় রেখে ইত্যাদি করে কাজটা করার চেষ্টা করি। হ্যাঁ, এইটুকুই ডিফারেন্স আমি পেয়েছি। তাছাড়া বাকি মানে দ্য প্রসেস অফ মিউজিক মেকিং ইজ সেম ইন বোথ দ্য ইন্ডাস্ট্রিজ। যে সেই জন্যেই কি কলকাতার পরিবেশ অনেক বেশি আন্তরিক তোমার অনুভূতিতে? সেই কারণেই কি আমরা অন্তরাকে অনেক বেশি
ঘরের মেয়ের মতো করে পাই। আমি তো মূলত আমি পশ্চিমবঙ্গের মেয়ে, একেবারে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসে আমার কমফর্টটা একটু বেশি হবে, আমার মানে ঘরে ফেরা বা চেনা মাঠ আর কি, সেটা হবে, সেটা খুব স্বাভাবিক। তবে বম্বেতেও আমি খুব কমফোর্টেবল, বিকজ আমি 20 বছর বম্বেতে কাজ করছি, সেই হিসাবে বম্বেরও কমফর্টটা আমার কাছে এটা অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ, কলকাতা, যেহেতু কলকাতার মানুষ আমার ভাষায় কথা বলছে এবং এখানকার খাওয়া দাওয়া, হাওয়া, আচরণ সব কিছুই আমার পরিচিত, সেক্ষেত্রে হ্যাঁ একটা মানে যেটাকে বলে কোজি ফিলটা তো হয়, একটা আন্তরিক ফিল, নিজস্বতা পাই সবার মধ্যে, সেটা তো ডেফিনেটলি। যে ধরনের গান শুনে বড় হয়েছি সেই ধরনের গান গাইতে পারার একটা তো অন্য স্বাদ আছে, তো বাংলা গানের মধ্যে সেটা আছে। আচ্ছা, এই যে যখন তুমি বম্বেতে সারিকা ফলসা বা গেরুয়া এই গানগুলো রিলিজ করলো তোমার কণ্ঠে, তখনও তোমার নিজস্ব ব্যক্তিগত গাড়িতে করে যাওয়া আসা এটা ছিল না। আজকে যারা একেবারে নতুন, সেই অর্থে হয়তো তাদের খুব পপুলার কিছু গান নেইও, তাঁরা বেশ অবাক হন যে ব্যক্তিগত গানে নিয়ে এটা কি করে সম্ভব। অন্তরার কাছে তো এটা ভীষণভাবে সম্ভব ছিল একটা সময় পর্যন্ত। এটা আমি বলবো এটা একটা ব্যক্তিগত চয়েস, ডেফিনেটলি। আমি গাড়ি চালাতে পারি না ভালো, সেক্ষেত্রে আমি গাড়ি নিয়ে বেরোনো মানে আমি অনেক কিছু ভেবেছিলাম যে গাড়ি কিনবো, তা আমাদের আবার ড্রাইভার রাখতে হবে, সে আবার গাড়ি রাখার ঝামেলা, তার পার্কিং খোঁজরে, এইসব অনেক কিছু ভেবেছিলাম, আমি গাড়ির দিকে ঢুকিনি। তবে হ্যাঁ, গাড়ি ডেফিনেটলি এসেনশিয়াল তো অবশ্যই। আমরা যে জিনিসের সঙ্গে যুক্ত আছি সেখানে রাত বেরাতে ইভেন্ট করে ফেরা থেকে শুরু করে যখন তখন একটা রেকর্ডিংয়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে, গাড়ি থাকলে মন্দ নয়, কিন্তু গাড়িটা না থাকলে যে খুব মানে আমার মান খর্ব হয়ে যাবে এই রকম কোনো ব্যাপার নেই। গাড়ি থাকলে ডেফিনেটলি ভালো, তার তো একটা উপযোগিতা আছেই। গাড়ি দিয়ে কিন্তু স্টারডাম মাপতে গেলে মুশকিল। যে স্টার আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীর লিসনার লিস্টে যার নাম সব থেকে উপরে, আমি অরিজিতের কথা বলছি। ও তো স্কুটি নিয়ে ঘোরে, অতএব এটা খুব স্বাভাবিকভাবেই বুঝে নেওয়া উচিত সবারই যে গোপ দিয়ে যায় চেনার মতন ব্যাপার নয়, গাড়ি দিয়ে সঙ্গীত শিল্পী চেনা যাবে না। অতএব অন্তরার মুখ থেকেই যখন অরিজিৎ সিং এর কথা এলো, অন্তরা এবং অরিজিৎ সিং দুজনে একটি জায়গায় ওই একটা সুতোতে বাঁধা, সেই নামটি প্রীতমদার কথা বলছেন নিশ্চয়ই। হ্যাঁ, অন্তরার আজকের এই যে ভারত বিখ্যাত জায়গা, তার পেছনে প্রীতমদার অবদান কতখানি? এবং যদি একই সঙ্গে এটাও একটু শুনতে পাই যে প্রীতমদা স্টুডিওতে অন্তরা অরিজিৎকে আড্ডা মারতেও দেখা যায়, শুধু গানের রেকর্ডিং ছাড়াও। হ্যাঁ, আসলে এইটা আমার একটা খুব সৌভাগ্যই বলতে হবে যে আমি প্রীতমদার সাথে কাজ করতে শুরু করেছি তখন অরিজিৎ তার পরপরই একই সাথে আমরা অলমোস্ট একই টাইমে, নট এক্স্যাক্টলি একসঙ্গে, একই সময় আমরা দুজনেই প্রীতমদাকে অ্যাসিস্ট করতাম এবং আরও অনেক আমার টেকনিশিয়ান বন্ধুরা রয়েছে যারা তখন প্রীতমদাকে অ্যাসিস্ট করতো। আমরা সবাই, আমাদের একটা সখ্যতা রয়েছে সেইটা। হ্যাঁ, সেটা একটা বলতে পারেন যে এক বেস লেয়ারের মতন। আমাদের সবাই ভীষণ রুটেড বা শেকড়ের কাছে ফিরে যাওয়া বা ভীষণ ডাউন টু আর্থ, এই যে শব্দগুলো অরিজিতের ক্ষেত্রে খুব ব্যবহৃত, আমাকেও আপনি কয়েকবার বললেন কথাটি। এটা অরিজিৎ তো খুব একটা ইন্টারভিউ করে না, খুব একটা মানে একেবারেই ইন্টারভিউ দেয় না, কিন্তু আমি যেহেতু ইন্টারভিউ কখনো কখনো দিই, সেক্ষেত্রে আমি বলতে চাই এই পুরো ব্যাপারটা, এই যে ডাউন টু আর্থের যে গল্পটা, এটা আমার বা অরিজিৎ আমাদের দুজনেরই যেখান থেকে শুরু, সেটা কিন্তু প্রীতমদা যে মাপের মিউজিশিয়ান বা যতটা সাফল্য উনি পেয়েছেন, উনি হয়তো কলকাতায় ফিরে এসে কলকাতায় থাকেন না, কিন্তু সেই মানুষটির সারল্য এবং সরল জীবনযাত্রা, এটা কিন্তু আমি আর অরিজিৎ খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। এবং শুধু আমাদের মানে সৌভাগ্যই বলতে হবে, এবং শুধু প্রীতমদাই নন, প্রীতমদার সাথে যারা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড এবং কাজ করতে দেখেছি, যাদের বড় বড় ছবি প্রীতমদা সেই সময় করেছেন যখন আমরা অ্যাসিস্ট করেছি দাদাকে, সেটা অনুরাগদা বলতে পারেন, অনুরাগ বাসু। আমি তাকেও একই রকম সিম্পল, ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা জীবন বাঁচতে দেখেছি।
এবার এটা বলা যেতেই পারে, এটা কি ওই প্রবাদটার জন্য যে ফলবান বৃক্ষ অনেক বেশি মাটির দিকে নিয়ে পড়ে? একদমই তাই, এবং গাছের থেকে ফল বেশি দূরে পড়ে না, গাছের কাছাকাছি পড়ে। আমরা যে বৃক্ষের নিচে, যে বৃক্ষের ছায়ায় আমরা বাড়ছিলাম, আমরা তার চেয়ে খুব বেশি দূরে যাব না, এটাও খুব স্বাভাবিক। একদম। তো এই যে কথাগুলো বললে হয়তো মনে হতেই পারে যে এটাই তো স্বাভাবিক, একটা মানুষ ভীষণ ক্যারিয়ার একরকম হবে, তার নিজের জীবন খুব ডাউন টু আর্থ হবে, সে ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, এটাই স্বাভাবিক, এটাতে আলাদা করে ভাবার। কিন্তু যে ধরনের সাফল্য, যে ধরনের অর্থ ঐশ্বর্য এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটাতে অ্যাসোসিয়েটেড আছে, সেক্ষেত্রে মানুষের পদস্খলনের জায়গা অনেক বেশি। সেই রকম একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে যখন আমরা দেখেছি কিছু মানুষকে খুব রুটেড, সেইটাই আমরা কিন্তু একেবারে স্পঞ্জের মতন সোক করেছি। সেটা আমি বা অরিজিৎ, আমরা দুজনেই তাই। সেটা বোধহয় তুমি আরেকটি মানুষের কাছ থেকেও স্পঞ্জের মতন নিয়েছো, একেবারে শৈশব থেকে যে মানুষটির হাত ধরে উত্তরাধিকার সূত্রে তোমার গানের ভুবনে পা রাখা। একটু আলাদা করে তাঁর কথা যদি না শুনি। হ্যাঁ, বাবা হচ্ছে আমার প্রথম শিক্ষাগুরু, আমার সব থেকে ভালো বন্ধু। আমার মিউজিক নিয়ে যত রকম আলোচনা সব বাবার সঙ্গে। কোন গান ভালো, কোন গানের কি তাল, এই তালটা এরকম না হয়ে এরকম কেন হলো না, যত রকম বোকা কঠিন প্রশ্ন সব বাবাকে, এবং বাবার অসীম ধৈর্য। বাবা সেই সব প্রশ্নের উত্তর আমাকে দিতেন। আমি ছোটবেলায় খুব প্রশ্ন করতাম, এত প্রশ্ন করতাম যে গরু কেন দাঁড়িয়ে ঘুমোচ্ছে, এই ধরনের প্রশ্নও আমি বাবাকে করতাম। বাবা কখনো একটুও রেগে না গিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমায় দিতেন। বাবার শিক্ষা তো ডেফিনেটলি আছে। আমার স্কুল জীবনে যখন খুব ছোট, সেরকম অবস্থায় আমি কয়েক নাম্বারের জন্য যখন প্রথম হতে পারিনি ক্লাসে, এবং আমি ভীষণ কেঁদে কেঁদে এসে বাবাকে বলেছিলাম যে একটা অমুক সাবজেক্টে আমাকে ইচ্ছা করে কম নাম্বার দেওয়া হয়েছে। আমার বাবা দেখেছিল যে এটা একটা ভুল জিনিস শিখছে মেয়ে। বাবা একদম নিশ্চিত করলেন যে যে আমার চেয়ে এগিয়ে, মানে যে প্রথম হলো, আমি যেন তাকে দাঁড়িয়ে কংগ্রাচুলেট করি। এবং আমি সেটা করলাম। বাবা আমায় বললো তুমি ওকে কংগ্রাচুলেট করো। তারপরে আমি যখন বাবা আমায় সাইকেলে করে বাড়ি আনছেন, তখন বাবা আমায় একটা কথাই বলেছিলেন, সেটা হচ্ছে ভালোকে ভালো বলতে শিখতে হবে। এবং এই পারিবারিক শিক্ষাটা এত এত মানে গভীর আমার মধ্যে, যে আমি ভালোকে ভালো বলতে পারি, আমি আমার নিজের ক্যাপাসিটি কতটা আমি সেটা অ্যানালাইজ করতে পারি, আমি কতটা পারবো আর কতটার বাইরে আমি আমার পারকতা নেই, সেটা যদি আমি নিজে জানতে না পারি, তাহলে আমার আশেপাশের সবাইকে মনে হবে সবাই আমার চেয়ে খর্ব, আমি অনেক বেশি ভালো পারতাম বা অনেক বেশি ভালো পারি, এবং সেটা করলে তার গ্রোথ খুব লিমিটেড। তো বাবা তো ডেফিনেটলি একটা বিশাল বড় ছায়ার মতন আমার মাথার পেছনে, মাথার ওপরে রয়েছেন, বটবৃক্ষ বলতে পারেন। একেবারে একেবারে 2026-এর একেবারে শুরুতে আমরা দাঁড়িয়ে, নতুন বছরে কি কি কাজে তোমার গানকে পাবো? টেলিভিশনে যেরমভাবে আসছি সেটা তো এই বছরও কন্টিনিউ হবে। আমার কিছু মৌলিক কাজ করার ভীষণ ইচ্ছে, আমার কিছু ফোক রিস্টোর করার খুব ইচ্ছে আছে, সেটা বিভিন্ন প্রান্তের ফোক। আমার মনে হয়েছে ভারতবর্ষে কিছু প্রান্তের ফোক নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে, কিন্তু অন্যান্য অনেক প্রান্ত আছে যেটার ফোক নিয়ে কাজ করা হয়নি। কিছুভাবে যদি সেগুলোকে রিস্টোর করা যায়, সেটা যদি মানুষের কাছে নিয়ে আসা যায়, সেটা একটা প্রজেক্টের মতন। আর কিছু মৌলিক কাজ করার ইচ্ছা আছে, আর রবি ঠাকুরের গান গাওয়ার ইচ্ছা আছে একটা। 2025-এর একেবারে শেষ লগ্নে অন্তরার জীবনের একটা নতুন অধ্যায়। একদমই নতুন জীবন, নতুন মানুষ, নতুন পরিবার এবং গান, যদিও একেবারে নতুন, তবুও কেমন এই অভিজ্ঞতা? একদম নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমার জীবনে একজন নতুন মানুষ, এবং তার সঙ্গে আরো কিছু মানুষ যারা আমার জীবনের প্রায়োরিটি লিস্টে এখন এসে গেলেন। একেবারেই শুরু। এইটুকু বলতে পারি যে সবাই ভীষণ স্নেহ এবং ভীষণ আদর, এই দুটো জিনিসে ভরিয়ে রেখেছেন। মাঝে মাঝেই মনে হচ্ছে যে হয়তো আমার পিতা মাতা এবং আমার
নিজেরও বা আমার পূর্বে যারা ছিলেন তাদের সবার অনেক ভালো কর্মফলের জন্য একটা নতুন পরিবার, যে পরিবার এত আদরে এবং এত স্নেহে ভরিয়ে রেখেছে আমাকে, সেই রকম একটা পরিবার আমি পেলাম। এবং আমার যিনি, যেখানে সঙ্গীত চর্চা এতটুকু বাধা আসেনি, না সেটা তো কোনো প্রশ্নই নেই। আমি আজকে আকাশবাণীতে এলাম, শ্বশুর বাড়ি থেকেই আমি আজ এলাম, এবং আমার বাড়ির লোকেরা আমার চেয়ে অনেক বেশি এক্সাইটেড যে আমি আজকে আকাশবাণীতে যাচ্ছি, এবং সকাল থেকে তুমি রেডি হও, তোমার যাবার আছে। এটা খুব আমার মনটা ভীষণ ভালো করে দিল, কারণ ওনাদের পরিবারে এই প্রফেশনের সঙ্গে কেউ জড়িত নেই, সেক্ষেত্রেও এত উদার এবং এত ওয়েলকামিং এই পুরো ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড আমি সবার সঙ্গে একসঙ্গে থাকতে পেরে। বাহ। আচ্ছা, শৈশবে লেখক শিবরাম চক্রবর্তী ছিলেন অন্তরার সবচেয়ে পছন্দের অবসর, একদম। আর এখন বিখ্যাত সঙ্গীত শিল্পী অন্তরার পছন্দের বিষয়গুলো কি কি? আমি স্মরণজিতের কিছু বই কিনি প্রতিবারই, চক্রবর্তী, হ্যাঁ কয়েকটা পড়া হয়েছে আমার নতুন লেখকদের মধ্যে। আর আমি এখন যে অনেক গুচ্ছ বই কেনা হয়েছে নতুন লেখকদের, সেরকম নবনীতা দেবসেনের একটা বই আমি গত বছর কিনেছি, আমার খুব ভাল লেগেছে, আমার পড়া হয়নি, ওটা অনেক পুরনো বই যদিও। আর খুব নতুন লেখকদের মধ্যে স্মরণজিৎ চক্রবর্তীকে আমি একটু পড়েছি, আর যে কাউকে খুব পড়েছি সেটা বলতে পারছি না, কিন্তু বইয়ের দিকে মুখিয়ে থাকি। কিছু ইংরেজি বইটই পড়ারও শুরু হয়েছে অভ্যেস, সেটা খুব বেশি পুরনো নয় তবে হয়েছে। আর লেখালেখিটা শুরু করব হয়তো এট সাম পয়েন্ট ইন লাইফ, বাট সেটা কবে করব জানি না, বাট হবে হয়তো কখনো। বেশ বেশ, কথায় কথায় কখন যে অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি সেটা খেয়ালও করিনি। অনুষ্ঠান শেষ করব চটজলদি একটি শব্দে উত্তর দিয়ে। একদম। হ্যাঁ, প্রিয় শিল্পী লতাজি। আচ্ছা, প্রিয় মানুষ বাবা দেবব্রত মিত্র। একদম। এবং মা ভীষণ কষ্ট পাবে, মাকে নিয়ে একদম বলা হয় না, কিন্তু মা একটা চুপচাপ ছায়ার মতন প্রচন্ড শক্তভাবে আমাকে ধরে রেখেছেন। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাবা ও মানুষের মা, জীবনে। একদম মা এবং বাবা। প্রিয় পোশাক শাড়ি। পছন্দের বেড়ানোর জায়গা পাহাড় না সমুদ্র? সমুদ্র। প্রিয় জায়গা মসলন্দপুর না কলকাতা না মুম্বাই? সবাই ভীষণ মারবেন, কিন্তু মুম্বাই। সব থেকে বেশি এই উত্তরটা শুনে যিনি কষ্ট পাবেন তিনি বাবা। না, একদম পাবেন না, কারণ মুম্বাইটা আমি বলছি, বাবা একদম পছন্দ করে না মুম্বাই থাকতে, একদম না। বাবাকে এক সপ্তাহ মুম্বাইতে ধরে রাখা খুব ডিফিকাল্ট, কিন্তু মুম্বাইটা আমার এই মুহূর্তে পছন্দের জায়গা এই কারণে, কারণ আমি মনে করি এটা আমার কর্মজীবন চলছে, আর মুম্বাই আমার কর্মভূমি। বাহ বাহ। প্রিয় ফুল গোলাপ না পলাশ? গোলাপ নয়, গোলাপ আমার কোনোদিনই প্রিয় ফুল ছিল না। আমার বেল ফুল খুব প্রিয়। আচ্ছা। আর যা সুবাসে ভরিয়ে রাখে। আমার জুই বেল খুব প্রিয় ফুল, আর আমার লিলি খুব প্রিয় ফুল। বেশ। বইয়ের পাতা উল্টে পড়া নাকি ইবুক পড়া? জীবনে ই বুক পড়বো না, কোনোদিনও না। যতদিন লাস্ট প্রকাশনীটা অবধি থাকবে আমি বই কিনে পড়বো। প্রিয় অবসর যাপন? অনেক রকম আছে, একটা বলতে বললে? বই পড়া, বা জাস্ট কিচ্ছু না করে জানলার দিকে বাইরে তাকিয়ে বসে থাকা। বেশ। বলিউডি নাকি পাশ্চাত্য নাকি বাংলার সোদামাটির গন্ধমাখা গান? বাংলার গান, সোদামাটির গন্ধ। বেশ। অনুপম রায় না রূপম ইসলাম? অনুপম। কবির সুমন না নচিকেতা? নচিকেতা। আজকের আড্ডা শেষ করব অন্তরার কণ্ঠে দুকলি গান শুনতে শুনতে। আর তার আগে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে রইলেন তাদের জন্য কিছু বার্তা। আমার একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে ভালো গান বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র যারা শিল্পী তাদের নয়, যারা শ্রোতা তাদের উপর অনেক ডিপেন্ড করে, কারণ তারা যেটা শুনবেন সেটাই কিন্তু আরো বেশি ভাবে প্রকাশিত হবে। তো ভালো গান শুনতে হবে, আমাদের মাটির গান শুনতে হবে, আমাদের দেশের সঙ্গীত শুনতে হবে। পাশ্চাত্য তো রয়েইছে, কিন্তু আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত সেটার ধারাটাকে বুঝিয়ে রাখতে গেলে শুনতে হবে, এবং ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে যে শুধু গান নয়, হাতে একটা সেতার তুলে দিন, একটা শরৎ তুলে দিন, একটা সুরমণ্ডল তুলে দিন, একটা তবলা তুলে দিন। ড্রামস তো শিখেই নেবে, তবলাটা নয় শিখুক। পাশ্চাত্য নাচ তো শিখেই নেবে, কত্থকটা নয় শিখুক। এইটাই। এবারে ছোট্ট করে দুকলি কি গাইবো? নিজের গান? হ্যাঁ, যেটা তোমার মনে চাইছে। আচ্ছা, তাহলে কিশোরীটা গাই। হ্যাঁ, যে গানটার কথা আপনি বলছিলেন, এই বাংলায় খুব পপুলার হয়েছে কিছুদিন হলো, সেটাই গাই। উড়ু উড়ু প্রাণ করে দুরু 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 তোর কারণে, মহুল বনির মাঠের ধারে
তোকে তোকে শুধু ধরেছে মনে, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এ তরি, কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করে। ও বাহ, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি অন্তরা এবং আমি আকাশবাণীর মহিলা বিভাগকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে আমার এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।